দর্শক সবাইকে স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমরা দুজন, আমি তামিমুর রহমান তন্ময় এবং আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতি বিজড়িত 281 বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পের 2 বছরে 265তে কাজই শুরু করেনি মন্ত্রণালয়। দেশ জুড়ে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সব বধ্যভূমি অযত্ন অবহেলায় এখন ময়লার ভাগাড়। এতে হতাশা জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। আর বিশ্লেষকরা বলছেন বধ্যভূমি নির্মাণ কাজকে অবহেলা করা মুক্তিযুদ্ধ শহীদদের অবমাননার সমান। এজন্য দ্রুতই বধ্যভূমিগুলোয় স্মারক নির্মাণের দাবি জানান তারা। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের রক্তে কেনা বাংলাদেশ। 1971 সালে দেশ জুড়ে অকাতরে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা হত্যা করে এ জাতির সূর্য সন্তানদের। দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা শহীদদের গণকবরের স্থানগুলো সংরক্ষণে 1996 সালে উদ্যোগ নেয় তৎকালীন সরকার। এরপর তা দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশের 281টি গণকবরের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ স্থাপনে উদ্যোগ নেয় সরকার। প্রকল্পের মেয়াদ শেষ পর্যায়ে। এর মধ্যে কাজ হয়েছে ময়মনসিংহ, পিরোজপুর সহ হাতে গোনা কয়েকটি বধ্যভূমির কাজ। প্রশাসন কেন জানি বধ্যভূমিকে সংরক্ষণ করতে চাচ্ছে না বলে আমার মনে হয়। সব তালিকাগুলো আমরা দিয়েছি, বধ্যভূমি তালিকাগুলো দিয়েছি, নেই। এখনও 265 বধ্যভূমি সংরক্ষণে কোনো কাজই করেনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অযত্ন অবহেলায় শহীদদের স্মৃতি বিজড়িত বধ্যভূমি এখন দখল প্রায়। যতগুলো চিহ্নিত হয়েছে সেখানে দ্রুত স্মৃতি স্মারক, যেটা স্মৃতিস্তম্ভ একই নকশায় যেটা আমাদের প্রস্তাব ছিল, সেটা কেন করা হয়নি এটা মন্ত্রণালয় ভালো বলতে পারবে। কিন্তু আমরা মনে করি যে এই কাজটা খুব দ্রুত করতে হবে। মন্ত্রণালয়ে অনেক রকমের কাজ থাকে, কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়, শহীদদের বিষয়ে কাজগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। দেশের সবচেয়ে বড় বধ্যভূমি পাহাড়পুরের পাহাড়তলী বধ্যভূমির একই অবস্থা। এছাড়া সীতাকুণ্ড, রংপুর সহ দেশের নানা প্রান্তের বধ্যভূমিগুলো পরিবর্তন আসেনি। যে কোনো মন্ত্রণালয় বলুন, তাদেরকে যদি মুক্তিযুদ্ধের বিষয়টাকে যদি অগ্রাধিকার না দেয়, তাহলে আমি বলবো এটা 30 লক্ষ শহীদকে অপমান করা হচ্ছে। মুক্তিযুদ্ধে আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেইটাকে অবমাননা করা হচ্ছে। কারণ এই বঙ্গবন্ধু বলেছিলেন 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে আমরা আমাদের সংবিধান লিখেছি। এটা তো সংবিধান ও অবমাননার শামিল বলে আমি মনে করি। বিশ্লেষকরা জানান, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এসব বধ্যভূমি সংরক্ষণ করা না গেলে হুমকির মুখে পড়বে দেশের ইতিহাস। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। হাতে ফুল ও বিনম্র শ্রদ্ধায় সব শ্রেণী পেশার মানুষের কাছে মিলল প্রাপ্তি ও প্রত্যাশার হিসেব। কেউ শোনালেন শোককে শক্তিতে পরিণত করার গল্প, আবার কেউ চাইলেন বুদ্ধিজীবী হত্যার বিচার। আবু মুসার তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। কুয়াশা ভেজা সকাল, স্মৃতিস্তম্ভে অর্ধনমিত লাল সবুজের পতাকা। রায়েরবাজারের বধ্যভূমির রক্তলাল সূর্য জানান দিল শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। হাতে ফুল আর গভীর শ্রদ্ধা ভরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার দিন, যেদিন ঘাতকের বুলেট গ্রেনেড বিদ্ধ করেছিল তাদের। এদিন যারা শ্রদ্ধা জানাতে আসেন তারা বলেন, সময়ের পরিক্রমায় পাল্টে গেছে প্রেক্ষাপট, ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শিক্ষার ক্ষেত্রে অংশগ্রহণ অর্থে একটা বড় অগ্রগতি হয়েছে। প্রজন্ম গড়ার জন্য বুদ্ধিজীবীদের জীবনীগুলো পাঠ্যপুস্তকে সম্বলিত করা হোক। তবে প্রত্যাশার জায়গাটুকু কম নয়। আগত তরুণরা জানালেন প্রত্যাশার জায়গাটাও। আমাদের প্রজন্মে যারা আছে তারা যেন এই জিনিসটা আমাদের ধরে রাখে। আমাদের স্বাধীন দেশ যেন পিকচারটা ভালো মতন হয়, তারা যেন একটু হলে দিনটাকে মনে করার চেষ্টা করে, কারণ এই দিনে তাৎপর্যটা আসলে আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। স্বাধীন বাংলাদেশে উগ্র মৌলবাদের ঠাঁই নেই বলে মন্তব্য করেন শ্রদ্ধা জানাতে আসা ঢাবি উপাচার্য। সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠীর কোনো স্থান বাংলাদেশের মাটিতে কখনো ছিল না, কখনো হবেও না। আগতরা বলছেন, বিজয়ের প্রাক্কালে শোককে শক্তিতে পরিণত করার দিনের এই ইতিহাস ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে। বিজয় মানে লাল সবুজ আর বিজয় মানে মুক্তি। শোক মানে শুধু শোক নয়, ঘুরে দাঁড়ানোর শক্তি, যা এরই মধ্যে প্রমাণ করতে পেরেছে বাংলাদেশ। তারপরেও প্রত্যাশা এবং প্রাপ্তির হিসেব যেখানে, সেখানে সাধারণ মানুষ বলছেন
এই বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা দেশব্যাপী দ্রুত দেয়া হোক এবং সেই সঙ্গে তাদের হত্যাকারীদের বিচার হোক দেশের মাটিতেই। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। পেছন থেকে মদদ দিচ্ছে বলেই ভাস্কর্য ইস্যুতে বিএনপি কোনো কথা বলছে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন মন্তব্যের বিপরীতে ভাস্কর্য ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন পুরোপুরি এড়িয়ে গেলেন বিএনপির মহাসচিব। বুদ্ধিজীবী দিবসে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যে ঘুরে ফিরে এলো ভাস্কর্য ইস্যু, যেখানে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালো রাজনৈতিক দলগুলো। সজল দাসের রিপোর্ট। সকাল 6:30, শীতের ঘন কুয়াশার চাদরে ঘেরা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে হাজির সর্বস্তরের মানুষ। 7টা বাজতেই বেজে ওঠে বিউগলের সুর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান তাদের প্রতিনিধিরা। স্পিকার ও ডেপুটি স্পিকারের পর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাস্কর্য ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। বিএনপি নীরবতার কারণ তো পরিষ্কার, পেছন থেকে মদত দিচ্ছে তারাই এই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এটা প্রমাণিত। সকাল 10টায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসে বিএনপি। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব। সেই বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে। তবে ভাস্কর্য বিষয়ে করা প্রশ্ন পুরোপুরি এড়িয়ে যান মির্জা ফখরুল। সকাল থেকেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়ের বাজার বৌদ্ধভূমিতে শ্রদ্ধা জানাতে আসেন জাতীয় পার্টি, জাসদ সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ধর্মকে ভালোবাসি, তার জন্য ধর্মের গোঁড়ামিকে আমরা পছন্দ করি না। আগামী সংসদে ইনশাল্লাহ সেটা যদি মহান পার্লামেন্ট অনুমোদন করে আইনটাকে পাশ করে, তাহলে আইনগত ভিত্তি দিয়েই আমরা রাজাকারদের তালিকা প্রকাশ করব। বিএনপি স্বাধীনতার পরাজিত শক্তিকে সাথে নিয়ে তারা রাজনীতি করে। রাজনীতির মাঠে বিভিন্ন দলের বিভিন্ন মতামত, কিন্তু বাঙালির চেতনায় মুক্তিযুদ্ধ হলো এমন একটি বিষয় যেখানে এসে সব মত এক হয়। আর এই কারণেই শহীদ বুদ্ধিজীবী দিবসে সব দলের রাজনৈতিক নেতারা একমত হয়েছেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার বিষয়ে। সজল দাস, নিউজ 24, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় সারা দেশেও শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। ব্যুরো প্রধান ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে নেক্সট রিপোর্ট। সকালে চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। পরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যখন ডিসেম্বর মাস আসে তখন তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, তারা আমাদের এই বিজয়টাকে আড়াল করার চেষ্টা করে। বরিশালে দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কার্যালয়। এরপরই শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। সিলেটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। খুলনার গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে একটি প্রভাত ফেরি বের করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এদিকে দিবসটি উপলক্ষে রাজশাহীর টি বাঁধ এলাকায় বধ্যভূমি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়েছে। রংপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যশোরে সকালে রায়পাড়া শঙ্করপুর বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ সুপার সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ৭১-এ বুদ্ধিজীবীদের হত্যা করলেও সেই ধারাবাহিকতা এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনায় একথা বলেন তিনি। জাফরুল্লাহ বলেন, মানুষের এখন প্রশ্ন করার অধিকার নেই, প্রতিবাদ করার পরিস্থিতি নেই। এ সময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন,
করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্ব যেখানে চিন্তিত, সেখানে বাংলাদেশে ভালো হাসপাতাল নেই। আলোচনায় বক্তব্য রাখেন খন্দকার মাহবুব হোসেনও। আমাদের দুর্নীতিবিদদের হত্যা করেছে, বাহ্যত হত্যা করেছে আলবদর আল শামস, কিন্তু সেই প্রক্রিয়া কি শেষ হয়েছে? ওরা যদি বলে আমরা যে আন্দোলনের ডাক দিচ্ছি তার বৈধতা কি, তো আমরা তো সবার আগে প্রশ্ন করব তোমারই বৈধতা নাই। বৈধ একটা সরকার প্রতিষ্ঠা করার জন্যে আমরা আন্দোলন করছি। আজকে যে দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা, মানুষের অধিকার বঞ্চিতের অধিকার, আমরা দেওয়ালে পিঠ থেকে গেছি। বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন ও শওকত মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার রাতে এই নোটিশ দেওয়া হয় বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, দলের নাম ব্যবহার করে নেতাকর্মীদের বিভ্রান্ত করে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সেজন্য শওকত মাহমুদকে 72 ঘন্টার মধ্যে এবং হাফিজউদ্দিন আহমেদকে 5 দিনের মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের 27 জানুয়ারি। এই নির্বাচনে নতুন করে কোনো প্রার্থী দেওয়ার সুযোগ নেই। পূর্বে যারা প্রার্থী রয়েছেন তারাই বৈধ প্রার্থী হবেন। এছাড়াও তৃতীয় দফায় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 30 জানুয়ারি। এই দফায় 64টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। গেল 29 মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের কথা ছিল, কিন্তু করোনা ভাইরাস মহামারীর কারণে নির্ধারিত তারিখের 1 সপ্তাহ আগে ভোট স্থগিত করা হয়। নির্দিষ্ট সময়ে ভোট না হওয়ায় আগস্টের শুরুতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। 5 ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের। আটকে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের তারিখ সোমবার ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম সিটিতে ভোট গ্রহণ হবে আগামী 27 জানুয়ারি। এদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ হবে। মেয়র পদে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তাদের মধ্যেই নির্বাচন হবে। নতুন করে কোনো প্রার্থী এখানে মনোনয়ন নেওয়ার বা দেওয়ার কোনো সুযোগ নেই এবং কমিশনার পদের জন্য একই কথা প্রযোজ্য। শুধুমাত্র সংরক্ষিত যে মহিলা আসন 6 এবং সাধারণ আসন 30, 37 এবং 40 যে আছে ওয়ার্ড আছে, সেখানে মৃত্যুজনিত কারণে শুধুমাত্র সেখানে নতুন করে আমরা কমিশন একটা সময় দিবেন, সেই সময়ের মধ্যে তারা মনোনয়নপত্র নতুন করে কেউ দাখিল করতে যদি চান পারেন। তৃতীয় দফায় 64 পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 30 জানুয়ারি। এই ধাপের সবগুলোতেই ব্যালটে ভোট হবে। আর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হলো 31 ডিসেম্বর 2020 বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই 3 জানুয়ারি 2021 রবিবার। প্রার্থিতা প্রত্যাহারের তারিখ হলো 10 জানুয়ারি 2021 রবিবার এবং ভোট গ্রহণ হবে 30 জানুয়ারি 2021 শনিবার। এখানেও ভোট হবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। প্রথম ধাপের পৌরসভা ভোট অনুষ্ঠিত হবে 28 ডিসেম্বর এবং দ্বিতীয় ধাপের পৌরসভা ভোট হবে 16 জানুয়ারি। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। শিশু ধর্ষণ, অপহরণ ও হত্যার ঘটনায় পৃথক মামলায় চট্টগ্রাম ও টাঙ্গাইলে 11 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে চট্টগ্রামে ধর্ষণ ও হত্যা মামলায় 8 জন। এছাড়া টাঙ্গাইলে অপহরণ ও হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। টাঙ্গাইলে একই সঙ্গে 3 জনকে আমৃত্যু কারাদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামের আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনির একটি বাড়ি থেকে 2018 সালের 21 জানুয়ারি উদ্ধার করা হয় 9 বছরের শিশু ফাতেমা আক্তার মিমের লাশ। দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জামিউল হায়দার মিম হত্যা মামলায় 8 আসামির মৃত্যুদণ্ডাদেশ দেন। এদের মধ্যে 1 জন পলাতক রয়েছে। এই রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মিমের স্বজনরা। 8 জন আসামির সকলের বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড ঘোষণা করেছে। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট। 3 বছর আমরা রায় পাইছি, বহুত কষ্টের বিনিময়ে পরে। এখন মনে করেন আমি
এখন দ্রুত বিচার চাই। একই সময়ে টাঙ্গাইলের মির্জাপুরে শিশু শাকিল ও ইমরান হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। 2016 সালের ওই মামলায় আরও 3 জনকে আমৃত্যু কারাদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন দেয়া হয়। পাশাপাশি প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করেন আদালত। 5টা বছর বহুত আশা নিয়ে ঘুরছি, কষ্ট পাইছি, 5 বছর কোনো বিচার পাই নাই। আজকে বিচার শুনে খুব সন্তুষ্ট হয়েছি। সোমবার শেরপুরের শ্রীবর্দীতে স্ত্রী হত্যার দায়ে রাশেদ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্ত্রী সন্তানকে ফিরে পেতে দায়ের করা মামলায় হেরে গিয়ে হবিগঞ্জে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে নিজের শরীরে ছুরি চালান হাফিজুর রহমান নামে ওই যুবক। স্থানীয়রা জানান, হাফিজুর হবিগঞ্জ শহরের কামরাপুর গ্রামের বাসিন্দা। কয়েক বছর আগে বানিয়াচংয়ের খাগাউড়া গ্রামের বুশরা বেগমকে বিয়ে করেন তিনি। সম্প্রতি পারিবারিক কলহের জেরে 10 মাসের সন্তান নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান। তাদের ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন হাফিজ। স্ত্রী বুশরা স্বামীর সঙ্গে যাবেন না বলে সোমবার আদালতকে জানান। এরপর আত্মহত্যা করেন হাফিজ। বঙ্গবন্ধু নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সাংবাদিক গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ায়। শহরের 5 রাস্তার মোড়ে এই জমায়েতের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। গণজমায়েতে বক্তব্য রাখেন BFUJ-র মহাসচিব শাবান মাহমুদ, DUJ সভাপতি কুদ্দুস আফরাদ। গণজমায়েতে সাম্প্রদায়িক শক্তির বিপক্ষে সাংবাদিকদের দৃঢ় অবস্থান ঘোষণা করেন বিভিন্ন সংগঠনের নেতারা। এই বাংলাদেশে কোনো অবস্থাতেই মৌলবাদ, জঙ্গিবাদ এবং স্বাধীনতা বিরোধী শক্তি থাকতে পারে না। তাদের বিরুদ্ধে সারা দেশে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। জামাত, শিবির এবং হেফাজত এবং বিএনপি যারা আজকে এই স্বাধীনতাকে মানতে চায় না, বঙ্গবন্ধুর সব ভাস্কর্যের উপরে আঘাত আনার ধৃষ্টতা দেখায়, তাদেরকে প্রতিহত করবে বাংলার সকল সাংবাদিক সমাজ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে 1971 সালের পাকিস্তান সেনাবাহিনীর ভয়াবহ বর্বরতার স্মরণে সারা দেশে বিক্ষোভ, মানববন্ধন ও চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষে প্রায় 1000 শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে পাকিস্তানি হাইকমিশনের দিকে মিছিল বের করে। 71-এ পাকিস্তানের বর্বরতার বিচারের দাবিতে পুলিশ প্লাজা থেকে গুলশান এভিনিউ পর্যন্ত এক সাইকেল র্যালির আয়োজন করে ভারত বাংলাদেশ সম্প্রীতি সংসদ। শ্রমিক লীগের ব্যানারে নারায়ণগঞ্জে শহীদ মিনার থেকে নগরীর প্রধান মোড়কে প্রেস ক্লাব পর্যন্ত মানববন্ধন, কর্মবিক্ষোভের আয়োজন করা হয়। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সারা দেশে অভিযান চালিয়ে 30 কোটি টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টের কাছে জমা দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ সময় আগামী 3 মাসের মধ্যে বাজার থেকে সব অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করে তা প্রতিবেদন আকারে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে বিস্তারিত। ওষুধ মানবদেহের রোগ নিরাময়ের সবচেয়ে অন্যতম মাধ্যম, কিন্তু সেখানেও ভেজাল। এমন তথ্যের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে এই অপরাধকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও এখনও বন্ধ হয়নি এই ভয়ঙ্কর অপরাধ। সোমবার হাইকোর্টে এমনই এক প্রতিবেদন দেয় ওষুধ প্রশাসন। এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 30,14,22,186 টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রত্যাহার করে ধ্বংস করা হয়েছে। এছাড়া জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ নকল, অনিবন্ধিত ও ভেজাল ওষুধ সংরক্ষণের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে 7,26,10,203 টাকা জরিমানা আদায় করা হয়েছে। আর মোবাইল কোর্টে মামলা হয়েছে 1,437টি। ঔষধ শিল্প মালিক সমিতির সাথে কথা বলে যেগুলো ফার্মাসিউটিক্যালসগুলো আছে সেখানে যেন রিলেবেলিং না হয় বা স্ট্রিপস পরিবর্তন করে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বাজারজাতকরণ না হয়, সেই জন্য প্রয়োজনে যদি সম্ভব হয় ফার্মাসিগুলোর ভেতরেও, কারখানার ভেতরেও অভিযান পরিচালনা করা যায় কিনা সেটি আমাদেরকে বিবেচনা করতে বলেছেন। এত কিছুর পরও ভেজাল ওষুধ বাজারে থাকায় হাইকোর্ট বিস্ময় প্রকাশ করে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ওষুধ বাজারজাতকরণ বন্ধে এবার সময় বেঁধে দিলেন হাইকোর্ট।
বাজারে যে ওষুধগুলো পাওয়া যাচ্ছে সেগুলো যে মেয়াদ উত্তীর্ণর যে লেখা যেটা থাকে সেটা সাধারণত অ্যাম্ব্রোস আকারে থাকে, যেটা সহজে ভিজিবল না। তো আমরা ওখানে একটা ডিরেকশন চেয়েছি যে এটা যেন ডিজিটাল প্রিন্ট হয় এবং ডিজিটাল প্রিন্ট আকারে এটা যেন বাজারে আসে। একই সাথে ওষুধের মোড়কে স্পষ্টভাবে মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখার পরামর্শ দিয়েছেন আদালত। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এবার দেশের করোনা পরিস্থিতি। দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট প্রাণহানি 7,089। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 16,828টি। এর মধ্যে শনাক্ত 1,799 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 4,92,332 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,949 জন। এ পর্যন্ত মোট সুস্থ 4,23,845 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে বিশ্বজুড়ে গেল 24 ঘন্টায় পূর্ববর্তী দিনের চেয়ে কিছুটা কমেছে করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত হয়েছে 5,39,000-এর বেশি, আর প্রাণহানি হয়েছে 7,700 শতাধিক। এই নিয়ে বিশ্বে মোট আক্রান্ত হলো 7,26,00,000-এর বেশি, আর মোট মৃত্যু ছাড়ালো 16,28,000। এদিকে বড়দিনের সংক্রমণ ছড়িয়ে পড়ার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে ইউরোপ। অন্যদিকে জানুয়ারির প্রথমার্ধে অস্ট্রেলিয়ার সাথে কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণের বিষয়ে একমত হয়েছে নিউজিল্যান্ড। ফাইজার ও বায়োএনটেকের করোনার টিকাদান কর্মসূচি শুরু করল যুক্তরাষ্ট্র। প্রথমেই টিকা গ্রহণ করে নিউ ইয়র্কের হেলথ কেয়ারের স্বাস্থ্যকর্মীরা। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানুর রহমান। সুলতানুর রহমান, জানতে চাই টিকা পেয়ে মার্কিনীদের প্রতিক্রিয়া কি? আমেরিকান এই টিকা গ্রহণ করবে এমনটা বলছে জনমত জরিপগুলোতে। তবে 40% আমেরিকান এই টিকার ব্যাপারে খুব বেশি আগ্রহ দেখাচ্ছেন না এবং তারা টিকাটিকে নিরাপদ মনে করছেন না। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে শুরু করে চিকিৎসক এবং সমাজের রাষ্ট্রের উচ্চতর ব্যক্তিরা এই টিকার ব্যাপারে খুবই মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করছেন, এমনকি তারা নিজেরাও প্রকাশ্য এই টিকা গ্রহণ করবেন যাতে করে জনমনে আস্থা ফিরে আসে। সাধারণভাবে যে কোনো একটি টিকা বাজারজাত করার আগে একটু দীর্ঘ সময় লেগে যায়, কিন্তু এবার মাত্র 11 মাসের মাথায় এই টিকা সরবরাহ করা সম্ভব হয়েছে, আবিষ্কার করা সম্ভব হয়েছে এবং একেবারেই নতুন পদ্ধতিতে, যে কারণে মানুষের ভিতরে অনেকের ভিতরে একটা শঙ্কা কাজ করছে যে টিকাটি আসলে কতখানি কোনো সাইড এফেক্ট আছে কিনা। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এই টিকাতে অন্য যে কোনো ভ্যাকসিনের যেই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, ধরেন যেই জায়গাটিতে টিকা দেওয়া হয় সেই জায়গাতে একটু ফুলে যাওয়া, একটু হালকা জ্বর কিংবা গা ম্যাচ করা, এর বাইরে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এই টিকাতে নেই। তবে যাদের অ্যালার্জি রয়েছে তাদের জন্য বিষয়টি আপাতত টিকাটি গ্রহণ না করতে নিরুৎসাহিত করা হয়েছে। তবে আজ থেকে যেহেতু টিকা প্রদান শুরু হয়েছে এবং স্বাস্থ্যকর্মীরাই মূলত এই প্রথম টিকা গ্রহণ করছেন এবং তাদের জন্য সবার আগে বরাদ্দটি দেওয়া হয়েছে, কারণ টিকার সরবরাহ কিন্তু একেবারেই অপ্রতুল। মাত্র 333 মিলিয়ন আমেরিকার জনগোষ্ঠী, মাত্র 3 মিলিয়ন টিকার এই মুহূর্তে সরবরাহ রয়েছে এবং 300 মিলিয়ন টিকা পেতে আসলে এপ্রিল মাস নাগাদ লেগে যাবে। ফলে এখন এই মুহূর্তে যাদের জরুরি প্রয়োজন এবং স্বাস্থ্যকর্মীরা যারা চিকিৎসা দিচ্ছেন সাধারণ মানুষকে, তাদের ভ্যাকসিনটি গ্রহণ করার ক্ষেত্রে সর্বাধিকার গুরুত্ব দেয়া হচ্ছে। এরকম একটি অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন তিনি এরই মধ্যে প্রায় 300 মিলিয়ন টিকার একটা রিকুইজিশন দিয়ে দিয়েছেন এবং আমেরিকার যে সাবেক প্রেসিডেন্টরা রয়েছেন, বারাক ওবামা, বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, এখানে একটা প্রেসিডেন্ট ক্লাব রয়েছে, তারাও জানিয়েছেন তারা প্রত্যেকে এই টিকা গ্রহণ করবেন। এমনকি আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস তিনিও জানিয়েছেন তিনি প্রকাশ্য টিকা গ্রহণ করবেন এবং স্বাস্থ্যকর্মীরা, বিশেষ করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা যারা রয়েছেন, আমেরিকার শীর্ষ চিকিৎসা বিজ্ঞানী ডক্টর অ্যান্থনি ফাউচি তিনি বলছেন যে সাধারণভাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে যারা ছিলেন সহকর্মী সুলতানুর রহমান। ক্ষমা না চাইলে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে, এ দাবিতে রাজধানীতে বাইসাইকেল র্যালি করেছে ভারত বাংলাদেশ সম্প্রীতি সংস্থা। ঢাকার হাতিরঝিল নিকেতন গুলশান অ্যাভিনিউ এই র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি থেকে 1971-এ বাংলাদেশে বুদ্ধিজীবী হত্যার বিচার দাবি করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফসিরের নেতৃত্বে শতাধিক সাইক্লিস্ট এই র্যালিতে অংশ নেন। আরে এখানে তো সবাই ইয়া করে দিব রে। দেশে অনলাইন ভিত্তিক প্রতারণা বাড়ছে। এদের নিয়ন্ত্রণে খাত সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টার এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার রাজধানীর লালবাগ থেকে অনলাইন ভিত্তিক প্রতারণা চক্রের 6 সদস্য গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রতারণার বিপুল পরিমাণ পণ্য ডকুমেন্টস উদ্ধার করা হয়। প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে দেশের কয়েকটি প্রতিষ্ঠিত ই-কমার্স প্রতিষ্ঠানে ভুয়া ফেসবুক আইডি খুলে গ্রাহকদের নিম্নমানের পণ্য সরবরাহ করে আসছিল। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনার কারণে দেরি হলেও 26তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। তবে রাজধানীর আগারগাঁয়ের বদলে এবার মেলা অনুষ্ঠিত হবে রাজধানীর অদূরে পূর্বাঞ্চলে অবস্থিত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার বা স্থায়ী বাণিজ্য মেলা কেন্দ্রে। 2021 সালের 1 জানুয়ারির পরিবর্তে এ মেলা শুরু হবে 17 মার্চ। চলতি ডিসেম্বর মাসের 31 তারিখে বাণিজ্য মেলার স্থায়ী কেন্দ্রটি রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বুঝে নেবে চীনের নির্মাণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে। রোববার ইপিবির বোর্ড মিটিংয়ে বঙ্গবন্ধুর জন্মদিন 17 মার্চ মেলা উদ্বোধনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বাকিটা নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতির উপর। তরুণদের দক্ষতা উন্নয়নের প্ল্যাটফর্ম ব্যাটেল অফ মাইন্ডসের 2020 সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছে টাইম ট্রাভেলস নামে এক দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA, বুয়েট এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয় টাইম ট্রাভেলস। প্রতিযোগিতায় রানার আপ হয়েছে এনিথিং ওয়ার্কস। রানার আপ দলটি গঠন করা হয় IBA, BUP ও IUTর শিক্ষার্থীদের সমন্বয়ে। কয়েক মাস ধরে চলার প্রতিযোগিতায় 2800 শিক্ষার্থী অংশ নেয়। সোমবার ঘোষণা করা হয় চূড়ান্ত ফল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে যুগোপযোগী আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে যমুনা ব্যাংকের আলদি বাজার শাখা ও সবুচুরি বাজার উপশাখার উদ্বোধন করা হয়েছে। দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। আর উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ আফ্রিকার দেশ এসওয়াতিনির প্রধানমন্ত্রী অ্যামব্রোস ডিলামিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 51 বছর। তার মৃত্যু সম্পর্কে সঠিক কোনো তথ্য না দিলেও 4 সপ্তাহ আগে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। রোববার দক্ষিণ আফ্রিকার হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে BBC। 2018 সালের অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন অ্যামব্রোস। 10 লাখ অধিবাসীর আফ্রিকার এই ছোট্ট দেশটিতে রাজতন্ত্র অনুসারে শাসন কাজ পরিচালনা করা হয়। এবারে খেলার খবর। বঙ্গবন্ধু টি-20 কাপের প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামকে 47 রানে হারিয়েছে জেমকন খুলনা। আর আসরের প্রথম দল হিসেবে ফাইনালে পা রেখেছে সাকিব, রিয়াদ, মাশরাফির খুলনা। টসের দিন ব্যাট করতে নেমে দারুণ শুরু করে তারা। ওপেনার জহুরুল ইসলামের 51 বলে 5-4 ও 4-6 গড়ে 80 রানের ইনিংসে বড় সংগ্রহের ভিত্তি পায় খুলনা। 3-এ নেমে ইমরুল কায়েস স্কোরবোর্ডে যোগ করেন 12 বলে 25 রান। 9 বলে 3-6 ও 2-4 মাহমুদুল্লাহ রিয়াদের 30 ও সাকিব আল হাসানের 15 বলে 2-4 ও 2-6 28 রানের ইনিংসে 210 রান করে সাকিব, রিয়াদরা। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিথুনের 53 আর ওপেনার লিটনের 13 বলে 24 রান ছাড়া কেউই তেমন একটা সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত চট্টগ্রামের ইনিংস থামে 163 রানে। এদিকে এলিমিনেটর ম্যাচে বরিশালকে 9 রানে হারিয়েছে ঢাকা। আর এ জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করল মুশফিকের দল। আসর থেকে বিদায় নিল বরিশাল। মিরপুর হোম অফ ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 22 রানে নাইম শেখ, আলামিন ও সাব্বিরের উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর 30 বলে 43 করেন ঢাকার অধিনায়ক। আর 43 বলে 54 রানের ইনিংস খেলেন ইয়াসির। ফলে নির্ধারিত ওভারে 150 রানের পুঁজি পায় ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে উইকেটে থিতু হতে পারেননি সাইফ হাসান, ইমন, তামিমরা। মাঝে আফিফ হোসেন 55 রান করলেও তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি তৌহিদ হৃদয়, সোহরাওয়ার্দী শুভরা। ফলে 141 রানে থামে বরিশাল।
ফুটবলের খবর। কোভিড পরিস্থিতির কারণে আনুষ্ঠানিক দলবদলটি সাদামাটাভাবেই সম্পন্ন করল পেশাদার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কোচ, ম্যানেজার, অধিনায়ককে নিয়ে খেলোয়াড়দের তালিকা বাফুফেতে আনুষ্ঠানিকভাবে জমা দিল দলটি। নতুন ফুটবল মৌসুমে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য অস্কার ব্রুজেলের। বিস্তারিত মাহমুদুল ইসলামের রিপোর্টে। গেল বছর অনেক ঘটা করে ঢাকঢোল পিটিয়ে দলবদল করা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবার কোভিড বাস্তবতায় অনেকটা নিরুত্তাপ প্রক্রিয়ায় হেঁটেছে। বাফুফে ভবনে দলের কোচ, অধিনায়ক, ম্যানেজারের সঙ্গে বেশ কয়েকজন স্টাফের অংশগ্রহণে আনুষ্ঠানিকতা ছিল সীমাবদ্ধ। বরাবরের মতো শক্তিশালী দল গড়া বসুন্ধরা কিংস এবারে 4 ফরেনারের উপর ভিত্তি করেই গড়েছে স্কোয়াড। 2 ব্রাজিলিয়ান, 1 আর্জেন্টাইনের সঙ্গে ইরানি ডিফেন্ডার খালিদ শাফি। 2জন ব্রাজিলিয়ান রিক্রুট করেছে, তার সাথে ডিফেন্ডিং আমাদের প্রবলেম ছিল, সেহেতু আমাদের যেহেতু ইয়াসিন এবং এখানে তপু আছে, তার সাথে আমরা একজন ইরানিয়ান ডিফেন্ডার নিয়েছি। দলের কোচ ও অধিনায়ক বলছেন, দল হিসেবে মাঠের ফুটবলটা খেলবে কিংস। নামের প্রতি সুবিচার করে শিরোপা ঘরে তোলাই লক্ষ্য তাদের। প্রতিটি দলই ভালো ফরেনার রিক্রুট করেছে। ফেডারেশন কাপে ভালো লড়াই হবে। আমরা আমাদের নামের প্রতি সুবিচার করতে চাই। খালেদ, ফার্নান্দেস এবং রবসন ওরা কিন্তু আমাদের সাথে প্রায় অনেক আগে থেকেই ট্রেনিংয়ের মধ্যে ছিল। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা আমার কাছে মনে হয় খুবই, আমাদের বোঝাপড়াটা খুবই ভালো হয়েছে। লোকাল রিক্রুটমেন্টে বলার মতো বড় কোনো পরিবর্তন আনেনি বসুন্ধরা কিংস। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শেষ করছে এখনকার সংবাদ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।